হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে দ্য হিন্দু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশনে সকলকে স্বাগত। তো ফার্স্ট পেজে একটা নিউজ রয়েছে, আমরা ছোটো করে দেখে নেব। ট্রিজ ইন করবেট ফেল প্রে টু গ্রিডি নেক্সাস সেজ সুপ্রিম কোর্ট। তো পুল বিষয়টা কী হয়েছে দেখে নেব। বেসিক্যালি ইকো ট্যুরিজম এটা বজায় রাখাটা প্রয়োজন। তো কিন্তু এখানে ৬,০০০ গাছ কেটে ফেলা হয়েছে জিম করবেট ন্যাশনাল পার্কের উত্তরাখণ্ডে। ৬,০০০ গাছ কেটে ফেলা হয়েছে সাফারি জন্য। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে পরিবেশ রক্ষার নামে এখানে বিষয়টা কি হয়েছে একটু পরিষ্কার করে দেখব আমরা। সুপ্রিম কোর্ট অন ওয়েডনেসডে condemned the illegal falling of over 6,000 trees and construct building hostel for ecotourism at the Jim Corbett National Park in Uttarakhand as a classic case of nexus between politician and official working to ransack the environment for short-term commercial ends. তো ট্যুরিজম হবে, সেই ট্যুরিজম করতে গিয়ে এখানে গাছকে কেটে ফেলা হচ্ছে। তো একেবারেই সেটা কাম্য নয়। এখানে সুপ্রিম কোর্ট থেকে সেটাই বলা হয়েছে। Judgment approved the Central Bureau of Investigation probe initiated into the case and directed the agency should submit a report in 3 months. তো এখানে কেন এরকম করা হলো সেটা কিন্তু সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে পুরো কেসটা। তারা এখানে তদন্ত করে 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে। The bench said Uttarakhand could not run away from its responsibility to restore the forest to the last tree. তো এটা স্বাভাবিক যে যেখানে বৃক্ষরোপণের কথা বলা হয়, পরিবেশকে বাঁচানোর কথা বলা হয়, সেখানে পরিবেশ নিধন করা হচ্ছে ইকো ট্যুরিজমের নামে। তো এটা খুব একটা কনসার্নিং একটা বিষয়। যাই হোক, এটা কোথায় হয়েছে এবং কি বিষয়টা হয়েছে এটা আমাদের একটু জেনে রাখা প্রয়োজন। যাই হোক, এরপর আমরা এডিটোরিয়ালে চলে যাব। সিকিম পাহাড়ি সিকিম অনন্তনাগ। তো এখানে প্রাইম মিনিস্টার জম্মু কাশ্মীরে যাবেন এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন প্রকল্পের উদ্বোধনের বিষয় রয়েছে। আমরা ছোট্ট করে একটু দেখে নেব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উইল ভিজিট কাশ্মীর অন March 7 for the first time since his government revoked Article 370 in 2019, 2 weeks after the visit of Jammu, where he announces a slew of development projects, distributed letter of appointment to 1,500 new government recruits, opened an IIT campus, and inaugurated the Eastwell State First Electric Train. তো একটা নতুন আইআইটি ক্যাম্পাস উদ্বোধন হবে, 1500 ব্যক্তিকে গভর্নমেন্ট রিক্রুটমেন্ট দেওয়া হবে, নতুন ইলেকট্রিক ট্রেন উদ্বোধন হবে। ইন শ্রীনগর হি ইজ টু অ্যাড্রেস a public meeting and considering to election are to be held soon. He is certain to make more announcement, but as far as the Bharatiya Janata Party is concerned, 2 moved by the government in Jammu Kashmir, one last month and another 2022, have already proved the way forward is hope will be first ever Lok Sabha seat in the Kashmir Valley. That seat is Anantnag constituency in South Kashmir. তো অনন্তনাগ কনস্টিটিউয়েন্সি সাউথ কাশ্মীরে, এখান থেকে একটা লোকসভা সিট এখানে থাকবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, আমরা জানি কাশ্মীরে কিন্তু স্টেট ইলেকশনের বিষয়টা এখনও পর্যন্ত ফাইনালাইজ হয়নি, কারণ ডিলিমিটেশন কমিশন বসবে। এখানে বর্তমানে পঞ্চায়েতও নেই, মিউনিসিপ্যালিটি, লোকাল সেলফ গভর্নমেন্ট কিন্তু অ্যাক্টিভ নেই, কারণ তাদের মেয়াদ ফুরিয়েছে। নতুন করে ভোট হবে ডিলিমিটেশন হওয়ার পরে। তো সেটার জন্য অপেক্ষা করা হচ্ছে এবং এই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। দ্য টেল অফ হ্যাভ মানি বাই মিরাকেল ড্রাগ। তো মিরাকেল ড্রাগের কথা বলা হয়েছে। মিরাকেল ড্রাগটা কি? এটা একটা ইঞ্জেকশন, ম্যাজিক ইঞ্জেকশন বলা হচ্ছে, দ্যাট গ্যারেন্টি ওয়েট লসকে গ্যারেন্টি দিয়ে যে ওয়েট লস হবেই তার জন্য ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে। অলমোস্ট এভরি উইক ইন লাস্ট ফিউ মান্থ newspaper have been publishing article about the use. This magic injection contains a drug called semaglutide. Semaglutide এর মধ্যে রয়েছে ওষুধটার নাম। Originally used for the treatment of type 2 diabetes mellitus. This drug also result in weight loss. তো টাইপ 2 ডায়াবেটিসের ব্যবহার করা হয়, ওয়েট লসের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। However, many of the article promoting this drug fail to maintain that this weight loss drug has not been approved for sale in India, but in being administered by doctors to patients who are mostly affluent.
তো এটা কিন্তু এর ক্লিনিক্যাল ট্রায়ালটা কিন্তু হয়নি। এই ড্রাগ যেটা চলছে মার্কেটে, এর ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি, এরকমই বলা হচ্ছে। এটা সেই জন্য একটা চিন্তার বিষয়। The press release by global pharma company advising patient not to use this product in India do not get any publicity in the media. The media is also guilty of not reporting the significant side effect that this drug can cause. For some of us who like to tell the tale, this is eerily similar to rimonabant and pain. তো এখানে একটা মিডিয়ারও ভূমিকা থাকছে, কারণ প্রেস রিলিজ গ্লোবাল ফার্মা কোম্পানি থেকে বলা হয়েছিল যে এটার ব্যবহার সম্পর্কে, এর মিসইউজ সম্পর্কে একটা সচেতনতা যাতে ছড়ানো যায়, পাবলিসিটি মিডিয়াতে যেন হয়, কিন্তু মিডিয়া সেই কাজটা সঠিকভাবে করেনি। Many decades ago, in the United States, another type of weight loss drug was marked as a miracle weight loss cure. Soon the miracle was demystified and pharma companies paid out approximately $4 billion in damages in mass tort litigation. Weight loss drug, however, form only a small fraction of such unauthorized drug. তো এখানে এরকম একটা কেস ছিল, ইউনাইটেড স্টেটসে হয়েছিল। পরে আবার সেই ওষুধ কোম্পানিকে প্রচুর টাকা ফাইন দিতে হয়, কারণ সেটা অ্যাকচুয়ালি কোনো কাজের জিনিস ছিল না। তো এইখানেও সেই বিষয়টাই বলা হচ্ছে যে ক্লিনিক্যাল ট্রায়াল যেটা হয়নি, তার অ্যাপ্রুভাল হয়নি, সেটা কীভাবে মার্কেটে চলতে পারে এবং যেটা সাধারণ মানুষের জন্য খুব ভয়ানক হতে পারে। ড্রাগ আর নর্মালি অ্যাপ্রুভ ফর সেল ইন ইন্ডিয়া অনলি আফটার দ্য ইন্ডিয়ান সাবসিডিয়ারি অর লাইসেন্স অফ দ্য গ্লোবাল ব্র্যান্ড ওনার কন্ডাক্টেড ক্লিনিক্যাল ট্রায়াল। তো ক্লিনিক্যাল ট্রায়াল হওয়ার পরে কিন্তু ভারতে কোনো ওষুধকে অ্যাপ্রুভাল দেওয়া হয় সেটা মার্কেটে আসার জন্য। ওয়ান্স অ্যাপ্রুভ দ্য রেগুলেটর ম্যান্ডেটস মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অল অ্যাডভার্স ইভেন্ট ফর 2 year। 2 বছর ধরে এর যে প্রভাব রয়েছে সেটা কিন্তু রিপোর্ট তাদের দিয়ে যেতে হয়, অ্যাপ্রুভালের পরেও তাদের রিপোর্ট দিয়ে যেতে হয় এটা সঠিকভাবে কাজ করছে কিনা। গ্লোবাল ফার্মা কোম্পানি সামটাইম চুজ টু স্টে আউট অফ দ্য ইন্ডিয়ান মার্কেট আর নট লঞ্চ ড্রাগ ইন ইন্ডিয়া। তো গ্লোবাল ফার্মা কোম্পানি অনেক সময়তেই ভারতে তারা লঞ্চ করতে চায় না। ইন সাচ সার্কামস্টেন্সেস পেশেন্ট can get a license from the drug regulator based on a doctor prescription to import this drug for personal use. তো এই রকম ক্ষেত্রে ডাক্তার যদি তাকে সেই ড্রাগটা ব্যবহার করতে বলে, সেক্ষেত্রে তাকে কিন্তু এটা ইম্পোর্ট করতে হয় পার্সোনাল ইউজের জন্য। সিমিলারলি হসপিটাল টু ক্যান অ্যাপ্লাই ফর ইম্পোর্ট লাইসেন্স। তো এরকম ক্ষেত্রে হসপিটালও মনে করলে তারা অ্যাপ্লাই করতে পারে লাইসেন্স। বাট দিস আর ন্যারো এক্সেপশন টু দ্য রুল দ্যাট দ্য ড্রাগ নিড টু বি টেস্টেড ইন ক্লিনিক্যাল ট্রায়ালস ইন ইন্ডিয়া অ্যান্ড ইজ অ্যাভেলেবল ফর সেল অনলি আফটার অ্যাপ্রুভাল বাই দ্য ড্রাগ রেগুলেটর। তো এরকম খুব সামান্য ব্যতিক্রম আছে যেক্ষেত্রে বাইরে থেকে আনানো হয় ওষুধ অ্যাপ্রুভালের আগেই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ভারতে ট্রায়ালটা কমপ্লিট হলে তবেই কিন্তু সেই ড্রাগটা, সেই ওষুধটা ব্যবহার করা সম্ভব হয়। উইথ দিস unapproved miracle drug, there have been no clinical trial in India. That means we do not know if Indians will react differently to this drug. Doctor in India will be unable to know how patient would may be taking other drug for elements such as diabetes and hypertension in India will react to these injections. This is a significant risk that cannot be wised away easily. It is a risk that cannot be accurately estimated and mitigated. তো এটা কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে, চট করে যেটাকে থামানোও মুশকিল হবে। তো এটা একটা কিন্তু চিন্তার বিষয় বলা হচ্ছে। তো এটা একটা দিক, আমাদের যে মেডিকেল সিস্টেম রয়েছে কিভাবে একটা ড্রাগের অ্যাপ্রুভাল হয় সেটাও এখানে বলা রয়েছে। তো এটা নিয়েও আমাদের বর্তমান হেলথ পরিস্থিতি সাধারণ মানুষের, সেটা নিয়েও যখন কোনো কিছু লিখতে দেওয়া হবে তখন আমরা এই সমস্ত ইনফরমেশন ব্যবহার করতে পারি। এখানে গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে। অন February 20, a 3-judge bench of the Supreme Court led by Chief Justice of India D.Y. Chandrachud used its plenary power to declare Kuldip Kumar, Aam Aadmi Party candidate, as the validly elected mayor of the Chandigarh Municipal Corporation. তো আমরা জানি সম্প্রতি একটা এক্সেপশনাল কেস হয়েছিল, ভোট গণনা হয়েছিল সুপ্রিম কোর্টের মধ্যে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ডেমোক্রেসির ক্ষেত্রে, জুডিশিয়ারির ক্ষেত্রে যেহেতু এক্সেপশনাল বিষয় কি হয়েছিল, এবং এই যে আম আদমি পার্টি ক্যান্ডিডেট চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নিযুক্ত হওয়ার যে ভোট ছিল সেখানে এটা হয়েছিল, এখান থেকে ফ্যাকচুয়াল প্রশ্ন হতে পারে। উইথ সিসিটিভি ভিজুয়াল ইন্ডিকেটিং দ্যাট দ্য প্রিসাইডিং অফিসার হ্যাড ডিফেক্টেড সাম ব্যালট পেপার ইন দ্য মেয়র পোল, দ্য সুপ্রিম কোর্ট কন্ডাক্টেড a physical examination of the ballot
টু ডিটারমাইন দ্য উইনার। তো এখানে সন্দেহ করা হয় যে যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন তিনি কিছু গণ্ডগোল করে দিয়েছিলেন এই ব্যালট পেপারের ক্ষেত্রে, তো সেই জন্য সেটাকে ফিজিক্যালি চেক করা হয় কোর্টের মধ্যে এবং সেখানে কিন্তু সেটা ডিসপুটটা পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়। The court observed that in such cases it is duty bound to intervene under Article 142 of the Constitution to ensure that democracy is not allowed to be trodden by such subterfuges. তো 142 আর্টিকেলের এটা লঙ্ঘন বলা যায় এই কেসে, যেক্ষেত্রে ডেমোক্রেসিটা কিন্তু এরকম অফিসিয়ালদের যাদের বাঁচানোর কথা তারা কিন্তু সেই কাজটা বিপরীত করছেন, উল্টো করেছেন। However, just before the court verdict, 3 AAP councillors from Chandigarh joined the BJP with the help of this decision. BJP candidate won the election to the post of deputy and senior deputy mayor held on March 4. With the BJP now having a majority in the council and mayor posing limited independent power, the Indian alliance has instantly lost control over municipal. যাই হোক, এখানে এই ঘটনার জন্য একটা পলিটিক্যাল গন্ডগোল তৈরি হয়েছে দলে যোগ দেওয়ার কারণে। যাই হোক, পলিটিক্যাল বিষয়ে খুব বেশি প্রয়োজন নেই, কিন্তু সমস্যাটা এখানে একটা গুরুতর সমস্যা। অ্যাডমিনিস্ট্রিং লোকাল ইলেকশন, এইখানটা গুরুত্বপূর্ণ। হোয়াইল ইলেকশন টু লোকাল গভর্নমেন্ট আর কন্ডাক্টেড বাই রেসপেক্টিভ স্টেট ইলেকশন কমিশন ইন্ডিকেট মেয়রাল ইলেকশন ফলো অ্যাজ internal process. As per Section 60 of the Punjab Municipal Corporation Act 1976, which has been extended to Chandigarh, the meeting for the election of the mayor shall be convened by the divisional commissioner. The divisional commissioner দ্বারা এই মেয়রের ইলেকশনটা হবে। Who nominate a councillor who is not a candidate for the election to preside the meeting. তো এখানে মিটিংয়ে প্রেসাইড করার জন্য একজন কাউন্সিলরকে অস্থায়ীভাবে নিযুক্ত করা হয়। অনিল মেশ, a nominated councillor, was nominated as the presiding officer for the meeting of the elected mayor. The problem here is that the municipal law allows the bureaucracy to appoint any councillor to preside over the election of the mayor. তো এইখানে একটা গলদের কথা বলা হচ্ছে, যেখানে মিউনিসিপ্যাল লতেই ছিল, যেখানে অ্যালাউ করছে কি বিউরোক্রেসি থেকে একজন ব্যক্তি যিনি কিনা এই মেয়রের ইলেকশনের যে মিটিংটা হচ্ছে সেখানে তিনি প্রিসাইড করবেন। ইনফ্যাক্ট ইন 2022 চণ্ডীগড় mayoral election and elected BJP councillor was nominated as the presiding officer and the BJP mayoral candidate won the vote after the vote of the UP councillor was invalidated. It is in this context the UP candidate sought court mention ইত্যাদি ইত্যাদি। মূল বিষয়টা হচ্ছে কি এই যে ফাঁকটা রয়েছে বিউরোক্রেসি থেকে একজনকে নিযুক্ত করা হচ্ছে যে কিনা প্রেসাইড করছে, সুতরাং সেখানে একটা পলিটিক্যাল হাত থেকে যাওয়ার সম্ভাবনা ছিল এবং সেই ঘটনাটা এখানে হয়েছে সেটা তুলে ধরা হয়েছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর্টিকেল 142-এর সাথে যেহেতু জড়িত আছে এবং যেহেতু একটা এক্সেপশনাল বিষয়, কখনোই এরকম দেখা যায়নি যে ভোট গণনা হচ্ছে ডাইরেক্ট কোর্টের মধ্যে, তো এবং সেখানে প্রধান বিচারপতি হস্তক্ষেপ করেছেন। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ, এটাকে মনে রাখতে হবে কি ঘটনা ঘটেছিল, কোন ক্ষেত্রে ঘটেছিল এবং কি সমস্যা রয়েছে সেটাও। এবার বাংলা নিউজ এবং এডিটোরিয়ালে চলে আসবো। নভেম্বরের সংঘাত বাইডেন ট্রাম্পের, দৌড় থেকে সরে গেলেন নিকি। তো নিকি যিনি এগিয়েছিলেন তিনি সরে যাচ্ছেন। বাইডেন এবং ট্রাম্পের মধ্যেই কিন্তু মূলত ভোটের লড়াইটা হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নজির করে পাকা সোনার দাম লাফালো আরও উঁচুতে, তো পাকা সোনা দামটা আরও বেড়ে গিয়েছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। সেন্সেক্স পার 74,000, যেটা গতকাল দেয়া ছিল ইঙ্গিত যে এটা কিন্তু পার হয়ে যাবে। তো নজিরবিহীনভাবে এই উচ্চতা দৌড়ে সোনার সাথে পাল্লা দিচ্ছে শেয়ার বাজার। লেনদেন শুরুতে সুযোগ পড়লেও বেলা বাড়ার সাথে সাথে এটি চড়ে যায়। তো যাই হোক, যথেষ্ট বেশি বেড়েছে এটা। ব্যাংকে বাড়ছে বেতন সংশোধন হচ্ছে রাষ্ট্রের সাথে আরও কিছু ব্যাংকের কর্মীদের। শুক্রবার মুম্বাইয়ে এইখানে আলোচনা করা হয়েছে। যাই হোক, তো এখানে একটা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। জঞ্জাল ব্যবহার করে বিদ্যুৎ তৈরি প্রকল্প এবার ধাপায়। জঞ্জাল ব্যবহার করে এবার বিদ্যুৎ তৈরি করতে চলেছে কলকাতা পুরসভায়। নতুন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বসানো হবে পৃথক প্ল্যান্ট। প্রথম ধাপে বিদ্যুৎ তৈরিতে প্রতিদিনে 1000 মেট্রিক টন বর্জ্য কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে বাড়ানো হবে বর্জ্যের ব্যবহার এবং বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ। তো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকারের সহযোগী সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড। যাই হোক, সুব্রত মুখোপাধ্যায় মেয়র থাকাকালীন বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি প্রকল্প চালুর পরিকল্পনা হয়েছিল। তো যেসব দেশের প্রকল্প রয়েছে সেখানে কর্মকর্তাদের সাথে কথাও বলেছিলেন প্রকর্তারা ইত্যাদি ইত্যাদি। শহরে রোজ তৈরি হয় 5000 মেট্রিক টন বর্জ্য। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অপচনশীল 900 মেট্রিক টন, পচনশীল 4110 মেট্রিক টন। পচনশীলের সংখ্যাটাই বেশি। 1000 মেট্রিক টন বর্জ্য 12 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করবে। তো এই হিসাবটা গুরুত্বপূর্ণ, কতটা বিদ্যুৎ বর্জ্য থেকে তৈরি হচ্ছে এটা গুরুত্বপূর্ণ।
এবং এটা কিন্তু যারা অপশনাল জিওগ্রাফি রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা এখানে টপিক নিয়ে আলোচনা করা রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল রয়েছে। বঙ্গোপসাগরে জলতলের উচ্চতা এবং নদীর জলের লবণাক্ততা বৃদ্ধিতে বিপন্ন বিশ্বের বৃহত্তম বদ্বীপ। তো আমরা জানি বিশ্ব উষ্ণায়নের জন্য জলের উচ্চতা বাড়ছে এবং তার সাথে সাথে লবণাক্ততাও কিন্তু বেড়ে চলেছে। তো এটা একটা কনসার্নিং বিষয়, এটা নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেহেতু পরিবেশ নিয়ে আর্টিকেল, পরিবেশ নিয়ে যে কোনো আর্টিকেলই গুরুত্বপূর্ণ হয়, তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দেখবো এখানে কি বলা রয়েছে। সন্দেশখালী তথা সুন্দরবন মূল সংকট গভীরতর। অরক্ষিত হেরিটেজ। সুন্দরবন অঞ্চল সংরক্ষিত অরণ্য এলাকা হিসেবে ঘোষিত হলেও বহুকাল থেকে প্রান্তিক মানুষের মাথা গোজার আশ্রয় হয়ে উঠেছে সেই বিস্তীর্ণ দ্বীপভূমি। এখনও সেই দ্বীপভূমির 3/4 জমিতে সীমিত চাষ হয় বৃষ্টি নির্ভর পথে, বাকি 1/4 খানিক সেচ ব্যবস্থার মাধ্যমে। দিন আনে দিন খাই মডেলের জীবন থেকে সেই দ্বীপভূমির একাংশ বেরিয়ে আসতে পারলেও এখনও ভয়াবহ দরিদ্রের সাথে বাস করে মানুষ। কিন্তু ভৌগোলিক কারণে সেখানকার সীমিত চাষের জমিতে উত্তরোত্তর চাষের সংকট ডেকে আনছে জমির লবণাক্ততা। সমুদ্র সংলগ্ন বদ্বীপ হওয়ার কারণে সেই অঞ্চলের নদীগুলো জলের লবণাক্ততা বহুগুণ বেশি। নদীর এই নোনা জল ঢুকে পড়ে দ্বীপভূমিতে। নোনা জলে প্রবেশ রুখতে দ্বীপ জুড়ে দেওয়া হয় মাটির বাঁধ, কারণ জোয়ার কিংবা ঝড়ের দাপটে জল যে উচ্চতায় ওঠে দ্বীপভূমির জমি তার থেকে অনেকটাই নিচে। যদি কখনো তেমন বাঁধ উপচে কিংবা ভেঙে নদীর জল দ্বীপভূমিতে প্রবেশ করে, মাটি নোনা জলের প্রভাব আরও নোনা হয়ে ওঠে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং বিশ্ব উষ্ণায়নের জন্যই কিন্তু এই জলের বৃদ্ধি। জোয়ারের জল আরও বেশি উঁচুতে উঠে পড়ছে এবং সেটা সরাসরি চাষের জমিতে ঢুকে পড়লে স্বাভাবিকভাবে লবণাক্ততা কিন্তু অতিরিক্ত হয়ে যায়, যে কারণে এখানে কৃষিকাজটা করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। তো দুর্ভাগ্য হলো গোটা সুন্দরবন জুড়ে মাটির এবং জলের এমন লবণাক্ততা উত্তরোত্তর বেড়ে উঠলেও সেই বিস্তীর্ণ অঞ্চলের দ্বীপভিত্তিক কিংবা নদীভিত্তিক তেমন কোনো পরিসংখ্যানের ভাণ্ডার এখনও নেই হাতের কাছে। ঘূর্ণিঝড়ে কোনো অংশে কম নয় সেই অঞ্চলে ভূমিক্ষয়ের, মাটির লবণাক্ততা বৃদ্ধির বিপদ। তো এতগুলো একসাথে সমস্যা কিন্তু এখানে রয়েছে। বাস্তুতন্ত্র বিপন্ন হবে স্বাভাবিক। এই প্রেক্ষিতে সন্দেশখালী গ্রামের প্রভাবশালী দুষ্কৃতীদের দাপটে যদি মিষ্টি জলের চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়, চাষের চরিত্র বদলের সাথে সাথে মাটির চরিত্র বদল ঘটে। গোটা এলাকার বাস্তুতন্ত্রের বুনিয়াদী সমীকরণে। শুধু সন্দেশখালী নয়, কম বেশি গোটা উপকূল অঞ্চল জুড়েই চাষের এই গুণগত পরিবর্তন ঘটে চলেছে বহুদিন ধরে। চাষের জমিতে মাছের ভেড়ি বানানোর প্রক্রিয়া যে শুধু সন্দেশখালী থেকে হালামলে শুরু হয়েছে এমন নয়। হালামলে বাহুবলী কায়দায় দ্রুত প্রচুর লাভের আশায় জমির এবং চাষের এমন চারিত্রিক পরিবর্তন স্থানীয় প্রশাসন, পঞ্চায়েতের নাকের ডগায় তাদের প্রত্যক্ষ মদতে এটা কিন্তু হয়ে চলেছে। দেশের সর্বপ্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সফল ঘটেছিল 4 দশক আগে এই রাজ্যেই। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সফল প্রয়োগ, গ্রামের মানুষের অংশগ্রহণে স্থানীয় উন্নয়নের রূপরেখা করতেই এমন স্বায়ত্তশাসনের মডেল অন্যতম বিচার্য ছিল বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রেখে গ্রামের দীর্ঘমেয়াদী উন্নয়ন। কিন্তু তা সত্ত্বেও গোটা সুন্দরবন জুড়ে নদীবাঁধের পরিকল্পনা আজও সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি রাজনীতির জাতাকলে পড়ে। তবে আজ যদি তেমন নদীবাঁধের একাংশ কেটে ছলে বলে কৌশলে ভেড়ি বানানো কর্মযোগ্য শুরু হয় পঞ্চায়েত প্রশাসনকে ঠুটো জগন্নাথ বানিয়ে, সেক্ষেত্রে সেই দ্বীপভূমির সাধারণ মানুষকে অচিরেই দ্বীপাঞ্চল ছেড়ে উদ্বাস্তু হতে হবে তা নিয়ে সন্দেহ নেই। তো বিপন্ন বাস্তুতন্ত্র কীভাবে এই ভেড়িগুলো তৈরি হচ্ছে কৃষির কাজের জায়গাতে, তো স্বাভাবিকভাবে এটা সংকট বয়ে আনছে এক্ষেত্রে। লাইফলাইন নদীবাঁধ প্রসঙ্গত উল্লেখ করা যায় যে শহর কলকাতার সমুদ্রপৃষ্ঠ থেকে 6-7 কিলোমিটার উপরে অবস্থিত হয়। অদূর ভবিষ্যতে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধির কারণে প্লাবনের আশঙ্কা বেড়ে চলেছে। ইউরোপের দ্য নেদারল্যান্ড সমুদ্রপৃষ্ঠ থেকে ঠিক 6-7 মিটার নিচে। এমন বিচিত্র ভৌগোলিক অবস্থানের কারণে সে দেশের চারপাশে তৈরি করা হয়েছে সমুদ্র বাঁধ, খানিকটা সুন্দরবনের নদী বাঁধের মতোই, যাতে সমুদ্রের নোনা জল ঢুকে চাষবাস কিংবা বাস্তুতন্ত্রের ক্ষতি না করতে পারে। সে দেশে স্বপ্নেও কেউ ভাবতে পারে না সেই সমুদ্র বাঁধ কিংবা ডাইক কেটে জল ঢুকিয়ে মাছ চাষ করার কথা। সেই সমুদ্র বাঁধ হলো সে দেশের লাইফ লাইন। কিন্তু দ্বীপভূমি সুন্দরবন অঞ্চলে লাইফ লাইন নদী বাঁধ কেটে যেভাবে চাষের জমিতে নোনা জল ঢোকানো হচ্ছে তা খাল কেটে কুমির আনার সামিল। তো এখানে খুব সুন্দর করে এটা ব্যাখ্যা করা রয়েছে। এখানে কিন্তু খাল কাটা হয়, এবং সেটা কাটা হয় কিসের জন্য? জল ঢুকিয়ে মাছ চাষ করার জন্য। তো এটাই কিন্তু খাল কেটে কুমিয়ে আনার মতো ব্যাপার। ভায়োলেন্স এগেইনস্ট ন্যাচারাল অ্যাভেজ গোজ হ্যান্ড ইন হ্যান্ড উইথ ভায়োলেন্স এগেইনস্ট পিপল। পরিযানের 12 মাসা।
সন্দেশখালী খণ্ডে ইতিমধ্যেই মানুষ দেখেছে আন্দোলনরত মধ্যে পুরুষের তুলনায় সংখ্যা ঢের বেশি মেয়েরা। এর অন্যতম কারণ সেই অঞ্চলে 75% পরিবারের মধ্যে অন্তত একজন পরিযায়ী শ্রমিক হিসেবে দ্বীপভূমির বাইরে বেরিয়ে গেছে, পেটে দেয় কাজের তাগিদে। 20 থেকে 50 বছর বয়সী গ্রামের পুরুষের অধিকাংশই বাড়তি আয়ের খোঁজে দল বেঁধে ছুটেছে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশের মতো দক্ষিণের রাজ্যে। দেশ বা রাজ্যের উন্নত প্রথাগত চাষ যখন অলাভজনক, আর নেতিবাচক প্রভাব দ্বীপভূমিতে আরও প্রকট। পাশাপাশি শিল্প পরিষেবার কাজের অভাবে এখানে প্রান্তিক মানুষ বেরিয়ে পড়েছেন পরিযায়ী হয়ে কাজের আশায় উন্নতর ভিন রাজ্যে। এর মধ্যে প্রথম প্রজন্মের শিক্ষিত যুবকরা পড়েছে উভয় সংকটে। তারা না পারছে ভাগ হয়ে যাওয়া বাপ ঠাকুরদের জমিতে চাষবাস করতে, না পারছে সংগঠিত ক্ষেত্রে কাজের কোনো রকম সুযোগ। তো এখানে নানান রকম সমস্যা নিয়ে বলা রয়েছে। বিত্তবানদের স্বার্থ রয়েছে এখানে। প্রথাগত ধান চাষে পারদর্শী চাষি চাইলেও মাছ চাষে সফলভাবে করতে পারবে না যদি না বাজারের সঙ্গে তার নিবিড় ব্যবসায়িক যোগ থাকে। সে কারণে ভালো ফলন হলেও চাষি বহু ক্ষেত্রে ন্যায্য দাম থেকে বঞ্চিত থেকে যান। মধ্যস্বত্ব প্রকৃতির দাপটে সেটা মাছ চাষে আরও প্রবল হয়। কার্যত চিংড়ির মতো আন্তর্জাতিক পণ্যের বাজারে এমন ব্যবসায়িক সংযোগের সুযোগ ছাপোষা চাষিদের ক্ষেত্রে বৃত্তের বাইরে। তো এটা একটা সমস্যা। দুরারোগ্য ব্যাধি রয়েছে এর সাথে। শুধু যে অঞ্চলে কৃষিকাজে নয়, মানুষের স্বাস্থ্যের উপরও পড়ছে নোনা জলের প্রভাব। চাষের জমিতে মাছের চাষ শুধু সেই জমির স্বাভাবিক ফলনকে ব্যাহত করছে না, লাগোয়া অঞ্চলের জমির লবণাক্ততা বাড়িয়ে তুলছে। পাশের মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূমপান করলে যেভাবে আমাদের ফুসফুস আক্রান্ত হয়, ঠিক তেমনই ঘটে নোনা জলে চাষের লাগোয়া জমিতে। এর পাশাপাশি তৈরি হতে থাকা পানীয় জল সংকট। এখনও পর্যন্ত নোনা জল আধুনিক অভিশ্রবণ প্রক্রিয়া শোধন করে ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করে ওঠা যায়নি সেই বিস্তীর্ণ অঞ্চলে। পরিবর্তে নলকূপে জল পান করছে মানুষ। অগভীর নলকূপে জল পানির যোগ্য নোনতা। চাষের জমিতে সেচের কাজও সেই জল উপযুক্ত নয়। উপরন্তু নোনা জলের মধ্যে দাঁড়িয়ে চাষ করার কাজ শারীরিক পরিণতি ভয়াবহ ক্ষতি বয়ে আনছে। তো এই সমস্ত দিক থেকে সমস্যাগুলো সুন্দরবন অঞ্চলের উপকূল অঞ্চলের যে সমস্যা সেটা এখানে তুলে ধরা হয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ এডিটোরিয়ালটা। তো সাথে সাথে আজ গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।